স্ক্রিন কি এসেছে দেখো তো, রোল নাম্বার 50 ক্লাস নোট দেখা যাচ্ছে? এখনো আসেনি। না স্যার এখনো আসেনি। আচ্ছা ঠিক আছে, এখন এসেছে একটা স্ক্রিন? জি স্যার। ওকে ফাইন, আমরা ক্লাস শুরু করতেছি তাহলে। আজকে আমরা কতদিন স্ট্রেস সম্বন্ধে ডিসকাস করেছিলাম, আজকে সেই জিনিসই আরো ফার্দার আমরা ডেপথে যাওয়ার চেষ্টা করব। সো স্ট্রেস নিয়ে যখন আমরা আলোচনা করেছিলাম, মূল কথা ছিল যে আসলে স্ট্রেস আমরা একটা পয়েন্টে ডিফাইন করি। জেনারেলি আমরা বলি না যে এই মেম্বারে স্ট্রেস এত বা আমার হাতে স্ট্রেস এত, এইভাবে আমরা বলি না। রাদার আমাদেরকে বলতে হয় পার্টিকুলার অমুক স্ট্রাকচারের এই লোকেশনে এই পয়েন্টে স্ট্রেস ভ্যালু এত। সেটার কারণটাও আমরা মোরলেস ইলাবোরেট ভাবে ডিসকাস করেছি, কেন পয়েন্টে এটা বলতে হয়, এবং পরবর্তীতে আমরা একটা পয়েন্টকে কিভাবে ডিফাইন করতে হয় সেটা দেখেছিলাম। যে একটা পয়েন্ট ডিফাইন করার জন্য আসলে আমাদের ডিপেন্ডিং অন দা সিস্টেম, যে সিস্টেমে আমরা হিসাব করব সেটা অনুযায়ী আমাদেরকে সে রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেটে যদি আমরা কাজ করি, সেক্ষেত্রে পয়েন্টটাকে আমরা একটা কিউবের মতো ছোট একটা এলিমেন্ট দিয়ে এক্সপ্রেস করি, যেখানে এলিমেন্টের প্রত্যেকটা ডাইমেনশনই টেন্ডস টু 0 আর কি। আর যদি পোলারে হয় সেক্ষেত্রে আর থিটা দিয়ে যে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম যেটা, সেটাতে আমরা এলিমেন্টকে ডিফাইন করি। সো ডিপেন্ডিং অন কোঅর্ডিনেট সিস্টেম আমার বেসিক এলিমেন্ট বা পয়েন্টের ডেফিনেশন বিভিন্ন রকম হতে পারে। আমরা আন্ডার গ্রাজুয়েট লেভেলে কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম নিয়েই আমাদের বেশিরভাগ কাজ করব বলে আমাদের এই স্ট্রেস চ্যাপ্টারটা আমরা সেটাতেই লিমিটেড রেখেছি। যাদের পরবর্তীতে হায়ার স্টাডিজে যাবা তারা দেখবা যে ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেমে ডিফারেন্ট টাইপ অফ ক্যালকুলেশন কিভাবে আসে। আপাতত আমাদের অত ডিটেইলে যাওয়ার দরকার নেই। তো এরপরে আমরা যেটা দেখেছিলাম যে আসলে তোমার একটা পয়েন্টের যদি আমাদের এই সহজ সিস্টেম যেটা কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম সেটাতে ডিফাইন করি, একটা পয়েন্ট দেখতে এরকম হয় আর কি, এবং তার এই যে এইদিকে 3টা ফেস এবং সেম ফেস আছে পিছনে, এই টপের প্যারালাল ফেস আছে নিচে, ডান দিকের এটার প্যারালাল ফেস আছে পিছনে, এবং তোমার এই সামনে যেটা আছে এক্স ওয়াই এর প্যারালাল যেটা, সেটা এদিকে একটা আছে ওইদিকে একটা আছে। এবং আমরা দেখেছিলাম যে প্রতিটা সারফেসের উপরে আসলে 3টা করে স্ট্রেস থাকা সম্ভব, যার ফলে প্রথমে মনে হয়েছিল 3 × 6 18টা স্ট্রেস থাকা সম্ভব, কিন্তু পরবর্তীতে আমরা বলেছিলাম সেই আচ্ছা তোমার অ্যানোটেশনটা তো অন করা হয়নি, তোমরা তো আমার স্পটলাইটই পাও না। আমরা যেটা বলেছিলাম যে এই সারফেস এবং এই সারফেস প্যারালাল, মাঝখানে এই ডিএক্স যে ডিসটেন্সটা এটা অলমোস্ট টেন্ডস টু 0, যার ফলে আসলে এইটা এবং এটা সমান, এটা সমান, এবং এইটা আর এটা সমান এবং অপোজিট ডিরেকশনে। সো আমরা বলেছিলাম যে আসলে 3টা ফেসের উপরে স্ট্রেসকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, ভ্যালু দিতে পারি, সেগুলো 0 অর হোয়াট এভার হোক, ক্যালকুলেট যেটাই পাওয়া যাক না কেন, তাহলে আমরা একটা পয়েন্টের স্ট্রেসকে ডিফাইন করতে পারি। এরপর আমরা আরো কিছু সিম্পলিফিকেশন দিয়ে গিয়েছিলাম। এখানে মাঝখানে একটা জিনিস আমরা এখন আজকে গতকাল স্কিপ করেছি, যাতে আজকে আমরা সেটা কভার করি সেই হিসাবে আর কি, যে গতকালের জন্য এটা হয়তো টু মাচ হয়ে যেত। সেটা হলো যে একটা পয়েন্টের স্ট্রেসকে আমরা ম্যাট্রিক্স ফরম্যাটেও এক্সপ্রেস করতে পারি। ম্যাট্রিক্স ফরম্যাটে যখন এক্সপ্রেস করি তখন যেটা করা হয়, সে আমার বেসিক সারফেস থাকলো কয়টা দেখো, মোট সারফেস যদিও 6টা, ইকুইলিব্রিয়াম কনসেপ্ট থেকে আমরা দেখেছিলাম যে 3টা বেসিক সারফেস আমরা যদি রাখি, সে এই একটা সারফেস যেটা এক্স এর পজিটিভ ডিরেকশনে বাট ওয়াই জেড এর প্যারালাল, বা যার নরমাল হলো এক্স আর কি, যে সারফেসের নরমাল এক্স, এই আর একটা সারফেস যার নরমাল হলো ওয়াই, এবং এই আর একটা সারফেস যার নরমাল হলো জেড। এই 3টা সারফেসের উপরে স্ট্রেস গুলা এক্সপ্রেস করলে আমরা একটা পয়েন্টের স্ট্রেসকে ডিফাইন করতে পারি। গতদিন আমরা এটা দেখেছিলাম। সো সারফেস একটা পয়েন্টের স্ট্রেসকে ম্যাট্রিক্স ফরম্যাটে আমরা যখন এক্সপ্রেস করতে চাই, তখন যেটা করা যেতে পারে, এটা হলো তোমার ফেজ 1, সেটার স্ট্রেস গুলা লিখবো, এটা হলো ফেজ 2, সেটার স্ট্রেস গুলা লিখবো, এবং এটা হলো তোমার ফেজ 3, সেটার স্ট্রেস গুলা লিখবো। তাহলে ফেজ 1 এর স্ট্রেস কি ছিল এই ছবিতে দেখো, এক্স এর দিকে কি সিগমা এক্স, ওয়াই এর দিকে টাও এক্স ওয়াই, জেড এর দিকে টাও এক্স জেড। ফেজ 2 যেটা, সেটাতে কি ছিল, এক্স এর দিকে হলো টাও ওয়াই এক্স, ওয়াই এর দিকে সিগমা ওয়াই, জেড এর দিকে টাও ওয়াই জেড। এইটা ছিল আমাদের ফেজ 3। তাহলে ফেজ 3 এর এক্স এর দিকে কি টাও জেড এক্স, ওয়াই এর দিকে কি টাও জেড ওয়াই, এন্ড জেড এর দিকে কি সিগমা জেড। তাহলে আমরা যদি এগুলাকে লিখি এই সিরিয়ালে, দেখো যেটা মুখে আমি বললাম,
মুখে আমি যেটা বললাম এই হলো ফেজ 1 এর স্ট্রেস, এক্স এর দিকে সিগমা এক্স, ওয়াই এর দিকে টাও এক্স ওয়াই, জেড এর দিকে টাও এক্স জেড। ফেজ 2 এর স্ট্রেস কি, এক্স এর দিকে টাও ওয়াই এক্স, এক্স এর দিকে টাও ওয়াই এক্স, ওয়াই এর দিকে সিগমা ওয়াই, জেড এর দিকে টাও ওয়াই জেড। তাহলে দেখো যে ফেজ 2 এর স্ট্রেস গুলো এই যে টাও ওয়াই এক্স, সিগমা ওয়াই, টাও ওয়াই জেড। আর ফেজ 3 এর স্ট্রেস গুলো আবারও আমরা ছবিতে দেখে আসি না হয়। ফেজ 3 এর স্ট্রেস হলো দেখো এক্স এর দিকে কি টাও জেড এক্স, ওয়াই এর দিকে টাও জেড ওয়াই, জেড এর দিকে সিগমা জেড। তাহলে ফেজ 3 এর স্ট্রেস গুলো যদি আমরা লিখি এই হলো ফেজ 3 স্ট্রেস। যখন আমরা টেন্সর ফর্মে এই একটা পয়েন্টের স্ট্রেস গুলাকে লিখি সেটাকে স্ট্রেস টেন্সর বলা হয়। সো স্ট্রেস টেন্সরের ফান্ডামেন্টাল চেহারা হলো এটা। তোমাকে যদি বলে কেউ স্ট্রেস টেন্সরটা লেখো একটা পয়েন্টের, সেটা মিন করবে যে তুমি এই পয়েন্টের স্ট্রেস গুলো আসলে ক্যালকুলেট করবা। ক্যালকুলেটেড ভ্যালু যেটাই আসুক না কেন তোমার এই ভ্যালুগুলা তুমি বের করতে পারবা। বার করার পরে এগুলি বসায় দিলে যেটা আসে সেটাই হবে ওই পয়েন্টের স্ট্রেস টেন্সর। এবং গতকালের ক্লাস নোটটা যদি তোমাদের মনে থাকে, আমরা দেখেছিলাম কি 2D প্ল্যানার এলিমেন্ট নিয়ে আমরা এস্টাবলিশ করতে পেরেছিলাম যে টাও এক্স ওয়াই ইজ ইকুয়াল টু টাও ওয়াই এক্স, টাও এক্স জেড ইজ ইকুয়াল টু টাও জেড এক্স এন্ড টাও ওয়াই জেড ইজ ইকুয়াল টু টাও জেড ওয়াই। তার মানে কি এগুলো আসলে সব যদি আমরা ওই সিম্পলিফিকেশনটা নেই তাহলে এখানে লিখতে পারি এই দুইটা সমান, বা এটারে লিখতে পারি এক্স ওয়াই, এটারে লিখতে পারি এক্স জেড, এবং এটাকে লিখতে পারি ওয়াই জেড। তার মানে কি ডায়াগোনালের অ্যাবাউটে আসলে এই ম্যাট্রিক্সটা সিমেট্রিক। কাজে স্ট্রেস টেন্সর যেটা সেটা আসলে সিমেট্রিক। সো স্ট্রেস টেন্সর কি তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে অ্যান্সারটা হবে যে একটা প্লেনে একটা পয়েন্টের স্ট্রেসকে যখন আমরা ম্যাট্রিক্স ফরম্যাটে এক্সপ্রেস করি সেই ম্যাট্রিক্সটা বা সেই টেন্সরটাকে বলা হয় স্ট্রেস টেন্সর, এবং সেই স্ট্রেস টেন্সরটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, দ্যাটস ইট। সো স্ট্রেস টেন্সর সম্বন্ধে আমাদের যা বক্তব্য সেটা শেষ হইল। তাহলে আরেকটা জিনিস ছিল সাইন কনভেনশন। সাইন কনভেনশন সম্বন্ধে আমরা যেটা বলেছিলাম যে নর্মাল স্ট্রেসের জন্য খুব সহজ বোঝাটা। নর্মাল স্ট্রেসের জন্য হলো যে তোমার যদি টেনশন ক্রিয়েট করে বা এওয়ে ফ্রম দ্য সারফেস হয় তাহলে আমরা সেটাকে বলি যে পজিটিভ স্ট্রেস ভ্যালু, বা সিগমা এক্স হোক, সিগমা ওয়াই হোক, সিগমা জেড হোক, সেগুলাকে আমরা প্লাস লিখবো যদি এটা এওয়ে ফ্রম দ্য সারফেস হয়। কিন্তু শিয়ার স্ট্রেস তো আসলে এটা যে কোনটাকে প্লাস বলা উচিত কোনটাকে মাইনাস বলা উচিত সেটা একটা কনফিউজিং ব্যাপার হয়ে দাঁড়ায়। কারণ তুমি দেখো যে এই সারফেসে দেখাই যাচ্ছে এটা এওয়ে ফ্রম দ্য সারফেস, এটাকে আমি প্লাস বলবো, এটাকে প্লাস বলবো, এটাকে প্লাস বলবো, এটাকে প্লাস বলবো, এটাকে প্লাস বলবো। এগুলি নিয়ে কোনো সমস্যা নেই, এগুলি খুব ক্লিয়ার কাট জিনিস। ঠিক আছে, কিন্তু এখন শিয়ারের ক্ষেত্রে দেখো এইটা একদিকে, এটা একদিকে, এটা একদিকে, এটা একদিকে, এটা একদিকে, তাহলে প্লাসটা কাকে বলবো বোঝা খুব একটু মুশকিল হয় আর কি, বা সহজে বোঝা যায় না। এরকম সারফেসের সাথে যদি একদম স্পেসিফিক আইন কানুন দিয়ে ডিক্লেয়ার না করা হয় এক একজন এক একভাবে ভাবতে পারে। ইভেন আমরা পরবর্তীতে দেখবো সেটাও আছে, এক্সিস্ট করে, এবং এক একভাবে আমরা সেট করতেই পারি আমাদের সুবিধা মতো। যাই হোক, সেটা এখানের বিষয় না। এখানে আমরা যেটা দেখবো যে তাহলে জেনারেল ফর্মে প্লাস মাইনাসটা আমরা কিভাবে ঠিক করতে পারি, যেখানে আমি নর্মাল স্ট্রেস, শিয়ার স্ট্রেস সবাইকেই একই আইনের মধ্যে আনতে পারবো। ঠিক আছে, তাহলে আইনটা হলো এটা। দেখো আমরা যদি আগের স্লাইডটাতে আবার ফেরত যাই, যে সাইন কনভেনশন ফর স্ট্রেস কম্পোনেন্টস, তাহলে দেখো কি বলা হয়েছে, যদি ডিরেকশন অফ পজিটিভ নর্মাল স্ট্রেস ইজ দ্য ডিরেকশন অফ পজিটিভ অ্যাক্সিস। কথাটার মানে কি দেখো, এটা কি away from the surface, তাহলে পজিটিভ নর্মাল স্ট্রেস, তাই না? পজিটিভ নর্মাল স্ট্রেসের ডিরেকশন যদি পজিটিভ অ্যাক্সিসের পজিটিভ দিকে হয়, ঠিক আছে, এই কথাটার মানে হলো এটা, ইফ দ্য ডিরেকশন অফ দ্য পজিটিভ নর্মাল স্ট্রেস ইজ দ্য ডিরেকশন অফ দ্য পজিটিভ অ্যাক্সিস। ঠিক আছে, জাস্ট এতটুকের মধ্যে ফার্স্টে থাকো, ইফ দ্য ডিরেকশন অফ দ্য পজিটিভ নর্মাল স্ট্রেস ইজ দ্য ডিরেকশন অফ দ্য পজিটিভ অ্যাক্সিস। তাহলে দেখো যে এটা আসলে কোথায় মিললো কোথায় মিললো না। এখানে দেখো মিলে গিয়েছে, তাই না? এখানে মিলছে যে ডিরেকশন অফ পজিটিভ নর্মাল স্ট্রেসটা পজিটিভ অ্যাক্সিসের ডিরেকশনেই আছে। ঠিক আছে, বা এখানেও দেখো যে পজিটিভ নর্মাল স্ট্রেস এটা যেহেতু away from the surface এবং সেটার ডিরেকশন কিন্তু পজিটিভ অ্যাক্সিসের দিকে। ইভেন এই ফেসেও খেয়াল করো যে
ডিরেকশন অফ পজিটিভ নর্মাল, এটা যেহেতু away from the surface, এটা পজিটিভ নর্মাল স্ট্রেস এবং সেটা তোমার পজিটিভ নর্মাল অ্যাক্সিসের দিকে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে দেখো, সেই ক্ষেত্রে যেটা হবে, the direction of positive shear stress is the direction of respective positive axis। তার মানে কি, যদি এই জিনিসটা মিলে যায় সেই ক্ষেত্রে যদি শিয়ার স্ট্রেসের ডিরেকশন করসপন্ডিং পজিটিভ অ্যাক্সিসের দিকে হয় তাহলে সেটাকে আমরা পজিটিভ বলবো। মানেটা কি, মানেটা হলো এইটা দেখো, নর্মাল স্ট্রেস ফাইন, এবং এটা কি টেনসাইল নর্মাল স্ট্রেসও আছে যেহেতু away from the surface, ফাইন। তারপরে কি এটা মিলছে কিনা তার পজিটিভ অ্যাক্সিসের দিকে, হ্যাঁ মিলে গিয়েছে। তাইলে কি হবে, তাইলে বলা হচ্ছে যে শিয়ার স্ট্রেস গুলার কে আমি চিহ্নটা প্লাস বলবো না মাইনাস বলবো সেটা ডিপেন্ড করবে শিয়ার স্ট্রেসের ডিরেকশনটা যদি করসপন্ডিং পজিটিভ অ্যাক্সিসের দিকে হয়, ফাইন। এখন এটা হলো ওয়াই এর দিকে শিয়ার স্ট্রেস, ওয়াই এর পজিটিভ ডিরেকশন কোনটা, এটা মিলে গিয়েছে তাহলে এটা প্লাস। এটা হলো জেড এর দিকে শিয়ার স্ট্রেস, সেটাও মিলে গিয়েছে জেড এর পজিটিভ অ্যাক্সিস, তাহলে এটাও প্লাস। তাহলে শিয়ার স্ট্রেসের জন্য পজিটিভ চিহ্ন হবে এই ফেসে, এই ফেসে শিয়ার স্ট্রেসের জন্য পজিটিভ চিহ্ন হবে এইটার সাথে যদি মিলে যায় এবং এটার সাথে যদি মিলে যায় এই ডিরেকশনটা, ঠিক আছে। তাহলে এগুলি এই ফেস ওয়ানে যেগুলি দেখানো আছে সবই আসলে পজিটিভ স্ট্রেসের ডিরেকশন। নর্মাল স্ট্রেসও পজিটিভ আমরা বলি যখন away from the surface হয়, away from the surface আছে পজিটিভ, এবং যেহেতু এই ফেসের উপরে বলা হচ্ছে যে পজিটিভ নর্মাল স্ট্রেসের ডিরেকশন যদি ম্যাচ করে উইথ পজিটিভ অ্যাক্সিস, সেটা ম্যাচ করছে এই ফেসে, সেই ক্ষেত্রে আচ্ছা সিআররা একটু এদেরকে অ্যাডমিট করো। আমি যদি এই স্ক্রিনে বারবার ফেরত যাইতে হয় তো বাকিদের ঝামেলা হয়। অ্যাডমিট করছি স্যার। তাহলে দেখো, তাহলে আমরা বুঝলাম যে এটা, তাহলে এই ফেসের ক্ষেত্রে কি হবে দেখো, পজিটিভ নর্মাল স্ট্রেস কিনা আগে সেটা দেখো। যেহেতু away from the surface তাহলে এটা পজিটিভ নর্মাল স্ট্রেস, ঠিক আছে, ফাইন মিলছে। তাইলে কি হবে, এই শিয়ার স্ট্রেস বা এই শিয়ার স্ট্রেস পজিটিভ তখনই আমরা বলতে পারি যদি সে করসপন্ডিং পজিটিভ অ্যাক্সিসের সাথে ম্যাচ করে, করছে কিনা দেখো, এক্স এর দিকে যেটা ম্যাচ করছে তাহলে এটা পজিটিভ ডিরেকশন, জেড এর দিকে যেটা ম্যাচ করছে এটাও পজিটিভ ডিরেকশন। তাহলে ফেজ 1, ফেজ 2, ফেজ 3 হলো এটা, এই একদম সামনে তোমার কাছে যেটা আছে সেটা, সেটাতে দেখো নর্মাল স্ট্রেসটা পজিটিভ আছে এবং সেটা পজিটিভ অ্যাক্সিসের ডিরেকশনে আছে। তাইলে বাকিগুলা পজিটিভ হইতে হলে আদার টু অ্যাক্সিসের সাথে মিলতে হবে। তাহলে দেখো এই শিয়ার স্ট্রেসটা মিলছে এই অ্যাক্সিসের সাথে, তাহলে এটা পজিটিভ ডিরেকশন, এই শিয়ার স্ট্রেসের ডিরেকশনও মিলছে এটার সাথে, তাহলে এটা পজিটিভ ডিরেকশন, ঠিক আছে। তাহলে পজিটিভ ডিরেকশন ফেসের উপরে ডিপেন্ড করবে আসলে কোন দিকে পজিটিভ বসাবা, সেটা তুমি ফার্স্টে দেখবা নর্মাল স্ট্রেসটা পজিটিভ হলে কোন দিকে দিতে হয়, কোন ডিরেকশনে, এবং সেটা তোমার অ্যাক্সিসের প্লাসের দিকে মিলছে কিনা। যদি প্লাসের দিকে মিলে যায় তাহলে সাথে সাথে বাকি দুইটা পজিটিভ অ্যাক্সিসের ডিরেকশন হবে শিয়ারের পজিটিভ ডিরেকশন। সো এই কথা বলার মানে কি, উল্টা হলে পুরাটাই উল্টা হবে। তার মানে যদি নর্মাল স্ট্রেসের পজিটিভ হইতে হলে সে অ্যাক্সিসের নেগেটিভ ডিরেকশনে হয়, বাকি দুইটাও অ্যাক্সিসের নেগেটিভ ডিরেকশনে হলে তার চিহ্ন আমরা পজিটিভ বসাবো। কথাটার মানে হলো দেখো, একটা দিয়েই বলি আর সবগুলি রিপিট করার দরকার হবে বলে মনে করি না। এটার জন্য আমরা যেরকম দেখলাম ব্যাক ফেসটা দেখো, এটা এখানে দেখো away from the surface, তার মানে এটা পজিটিভ নর্মাল স্ট্রেস, কিন্তু পজিটিভ নর্মাল স্ট্রেস এখন গেছে কোন দিকে, অ্যাক্সিসের নেগেটিভ দিকে। তার মানে বাকি দুইটাও যদি অ্যাক্সিসের নেগেটিভের দিকে থাকে সেগুলির আমরা পজিটিভ বলবো। তাহলে এই শিয়ার স্ট্রেসটা জেড এর নেগেটিভের দিকে থাকতে হবে পজিটিভ হতে হলে, এবং এই শিয়ার স্ট্রেসটা ওয়াই এর নেগেটিভ দিকে থাকলে পজিটিভ হবে। বুঝা গেছে কি বলছি? দেখো বুঝা যদি না যায় বলো। একটু রিপিট করেন লাস্টের লাইন দুইটা। আমরা আগের স্লাইডটাতে ফেরত যাই, সেটা একটু দেখো তোমরা, তাইলে বুঝবা। এখান থেকে এর দূর পড়ো, ঠিক আছে। যদি পজিটিভের দিকে নর্মাল স্ট্রেসটা থাকে, মানে পজিটিভ নর্মাল স্ট্রেসের ডিরেকশন যদি পজিটিভ অ্যাক্সিসের দিকে হয়, তাহলে শিয়ার স্ট্রেস গুলাও পজিটিভ অ্যাক্সিসের দিকে থাকলে আমরা তার চিহ্ন প্লাস বলব। তার মানে হলো পজিটিভ নর্মাল স্ট্রেসটা যদি অ্যাক্সিসের নেগেটিভ ডিরেকশনে হয়, শিয়ার স্ট্রেস গুলাও অ্যাক্সিসের নেগেটিভ ডিরেকশনে হলে প্লাস হবে, ঠিক আছে। সো আবারও ফেরত যাই ওই স্লাইডে, এটা away from the surface, so it is positive normal stress, এবং দেখতেছি যে পজিটিভ অ্যাক্সিসের দিকে আছে, কাজেই বাকি দুইটা স্ট্রেস মানে শিয়ার স্ট্রেস দুইটা যদি আদার দুই অ্যাক্সিসের ডিরেকশন হয় তাহলে প্লাস চিহ্ন তাদের। এইদিকে হলে
ওয়াই এর স্ট্রেস শিয়ার স্ট্রেস যেটা সেটার চিহ্ন আমি প্লাস বলবো, আর এদিকে হলে এটাকে প্লাস বলবো। এর উল্টা হলে পুরাটাই উল্টা, যেমন এই ফেসে পজিটিভ নরমাল স্ট্রেস হয়েছে অ্যাক্সিসের নেগেটিভ দিকে, তার মানে শিয়ার স্ট্রেস প্লাস হবে যদি এইটার উল্টা হয় মানে এইটা, এবং এটার উল্টা হয় মানে এটা। ঠিক আছে, এই ভিডিও আমি আপলোড করে দিব। গত ক্লাসের ভিডিওটা পাইছো না তোমরা? জি স্যার। যে টিমস এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, কাজেই একই কথা বহুবার বলা বোধহয় খুব একটা দরকার হবে না। তোমরা যেহেতু সরাসরি ভিডিওটা পেয়েই যাবা, তোমার যেখানে কনফিউশন হয় কয়েকবার তুমি ওই জায়গাটা চালালেই তুমি ডিটেইলটা পেয়ে যাওয়ার কথা আর কি। ঠিক আছে, সো দিস ইজ দ্য সাইন কনভেনশন। এই অনুযায়ী আমরা সাইন কনভেনশন ফলো করব। সো আজকের ক্লাসে সোফার আমরা যেটা বলছি সেটা হলো যে একটা পয়েন্টের স্ট্রেসকে যদি আমরা ম্যাট্রিক্স বা টেন্সর ফরম্যাটে লিখি, তাহলে যেই ম্যাট্রিক্স বা টেন্সরটা পাই সেটাকে আমরা বলি স্ট্রেস টেন্সর। ঠিক আছে, এবং স্ট্রেস টেন্সর আসলে সিমেট্রিক অ্যাবাউট ডায়াগোনাল, কারণ আমরা দেখেছি যে 2D প্ল্যানার অবজেক্ট নিয়ে যে টাও এক্স ওয়াই ইজ ইকুয়াল টু টাও ওয়াই এক্স, টাও zx is equal to tau xz and tau yz is equal to tau zy। ঠিক আছে, কাজে স্ট্রেস টেন্সর যেটা আমাদের আসে সেটা আসলে এই ডায়াগোনালের অ্যাবাউটে সিমেট্রিক, এবং এটা তাহলে স্ট্রেস টেন্সর সিমেট্রিক। ঠিক আছে, আর যেটা সোফার এইমাত্র আলাপ করছি সেটা হলো যে আমরা চিহ্নগুলা প্লাস মাইনাস কিভাবে বসবো। এখন এই যে আমরা 2D প্ল্যানার এলিমেন্ট আঁকি, এটা নিয়ে একটু ক্ষুদ্র কথা বলে নেই যে আসলে এটা কেন আঁকি। এটা আঁকা হয় আসলে সেই সব অবজেক্টের জন্য যেগুলার থার্ড ডিরেকশনে কোনো ভ্যারিয়েশন নাই। ঠিক আছে, মোস্ট অফ দ্য স্ট্রাকচারই আমরা আসলে 2D প্ল্যানার অবজেক্ট নিয়ে অ্যানালাইসিস করতে পারি আর কি, যে থার্ড ডিরেকশনে যখন ভ্যারিয়েশন থাকে না। তার সোজা কথা হলো যে এক্স ওয়াই প্লেনে যে ভ্যারিয়েবল গুলো এক্সিস্ট করে সেগুলা দিয়েই আমরা আসলে আমাদের ওই স্ট্রাকচারটাকে সলভ করতে পারি। থার্ড ডিরেকশন যেটা জেড এর ডিরেকশনে যেটা, সেখানে ভ্যারিয়েশন এক্সিস্ট করে না, সেই জন্যই এই ধরনের এলিমেন্ট গুলা আমরা ইউজ করি। ঠিক আছে, একটা কন্ডিশন বলা হয় প্লেন স্ট্রেস, আর একটা কন্ডিশন আছে প্লেন স্ট্রেন। সেটা আসলে তোমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলের নাই, কাজেই অত ডিটেইলে আমি যেতে চাচ্ছি না এখানে এই ক্লাসে। সো প্লেন স্ট্রেস এন্ড প্লেন স্ট্রেন যেই কন্ডিশন গুলোর জন্য আমরা স্ট্রাকচারাল সিস্টেম অ্যানালাইসিস করি, সবগুলাই আসলে 2D প্ল্যানার অবজেক্ট দিয়ে আমরা সিম্পলিফাইড ওয়েতে অ্যানালাইসিস করতে পারি। 3D তেও আমরা যাইতে পারি, ইট বিকামস মোর ডিফিকাল্ট অ্যান্ড ম্যাট্রিক্স ট্যাট্রিক্স যাই বলো না কেন বা নাম্বার অফ ইকুয়েশনস অনেক বেড়ে যায়, বাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের সলিউশনে ভ্যারিয়েশন পাওয়া যায় না। সো সেই জন্যই আমরা মেইনলি এগুলো করবো আর কি, 2D প্ল্যানার এলিমেন্ট নিয়েই করবো। ঠিক আছে, মানে সোজা কথা হলো যে আমি আমার এলিমেন্টটাকে আমরা যেগুলা যেই প্রবলেমগুলো নিয়ে কাজ করব সেটাকে আমি তোমার এরকম এলিমেন্ট নিয়ে করলো যে সলিউশনটা পাবো, আমি এরকম এলিমেন্ট নিয়ে করলো সেই সলিউশনটাই পাবো। সেই জন্যই আসলে সেকেন্ড লেভেলের কোর্স বলে ওই কমপ্লিকেসিটা এখানে অ্যাভয়েড করা হয়। প্লেন স্ট্রেস অর প্লেন স্ট্রেন এলিমেন্ট আমাদের, ঠিক আছে। সো ভেরিয়েশন ইন থার্ড ডিরেকশন ইজ নেগলিজেবল আর কি। ওকে, সেই জন্য আমরা করি। ফাইন, এখন দেখো ডিফারেনশিয়াল ইকুয়েশনস অফ ইকুইলিব্রিয়াম, যে আমরা যে একটা পয়েন্টে এক্সপ্রেস করছি সেটা ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, পয়েন্টে যখন আমরা লিখি তখন বলছিলাম যে এই ফেসে আর এই ফেসে এক্স্যাক্টলি সেম যেহেতু এই ভ্যালুটা 0 আর কি, dx is equal to 0। এখন যে কোনো একটা বডি যদি থাকে তার মধ্যে যদি একটা ছোট 2D এলিমেন্ট কাটি, ইটস নট এ পয়েন্ট নাও। ঠিক আছে, একটা এলিমেন্ট কাটলাম। এতক্ষণ আমরা যে ছবিগুলো নিয়ে আলাপ করতেছিলাম সেটা একটা পয়েন্ট নিয়ে আলোচনা করছি, এটা যে আসলে 0ই আর কি ছিল সেখানে। এখন বলছি ঠিক আছে ফাইন, 0 না, এটা খুব ছোট একটা অবজেক্ট। এরকম যদি হয় সেই ক্ষেত্রে কি হবে? ছোট একটা অবজেক্ট যদি হয় তাহলে আসলে কিন্তু এইটা আর এটা হুবহু এক হবে না, কারণ আমরা এর আগেও আলাপ করছি যে কেন আমরা পয়েন্টে স্ট্রেসকে বলতেছিলাম যে আসলে ডিফারেন্ট পয়েন্টে স্ট্রেসের ভ্যালু ডিফারেন্ট। যত ছোটই হোক না কেন, এটা যদি এক্স্যাক্টলি সেম লোকেশন না হয়, সামান্য লোকেশনে ভ্যারিয়েশন থাকে, সেই ক্ষেত্রেই আসলে স্ট্রেস ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা মনে করো একটা ছোট এলিমেন্ট নিছি, এখন এলিমেন্ট নিলাম, তার মনে করো এই ফেসে স্ট্রেস হলো নরমাল স্ট্রেস। দেখো কি বলবো আমরা, অ্যাক্সিসের দিকে তাকাইলে আমরা বুঝি যে এটাকে আমরা কি বলবো, তাই না? এটাকে আমরা বলবো সিগমা এক্স, এটাকে আমরা বলবো সিগমা ওয়াই। এটা যেহেতু ওয়াই অ্যাক্সিস, এটা হলো সিগমা ওয়াই। ঠিক আছে, এই ডেফিনেশন আমরা অলরেডি দিছি যে নরমালের ডিরেকশন থেকে আমরা এটা নরমাল কি, এটার উপরে নরমাল আঁকলে এক্স এর দিকে যায়, এটার উপরে নরমাল আঁকলে বা এটার উপরে নরমাল আঁকলে ওয়াই এর দিকে যায়। তাহলে এগুলি সিগমা এক্স সিগমা ওয়াই এরকম হবে। আর শিয়ার স্ট্রেস অলরেডি আমরা এস্টাবলিশ করে আসছি যে টাও এক্স ওয়াই ইজ ইকুয়াল টু টাও ওয়াই এক্স। তারপর আমরা লিখলাম যে
টাও এক্স ওয়াই টাও ওয়াই এক্স আপাতত লিখলাম। তাহলে এই ফেজ থেকে এই ফেজে আমরা যদি ডিএক্স দূরত্ব হয়, আমাদের ফার্স্ট ইয়ারে একটা কোর্স ছিল ম্যাথমেটিক্স এর উপরে, সেটা যদি তোমাদের মনে থাকে যে একটা কন্টিনিউয়াস ফাংশন যদি তোমার জানা থাকে এফ এক্স এর ভ্যালু, সে মনে করো একটা গ্রাফ আঁকতেছি আমি এরকম, ঠিক আছে, যে এখানে এখানে একটা ভ্যালু আছে, মনে করো এইরকম একটা কার্ভ আছে, ঠিক আছে। এখানে যদি সেই কার্ভের ভ্যালু হয় f1, এই ফাংশনের ভ্যালু হয় f1, আর এখানে যদি হয় f2, এবং দুইটার মাঝে যদি ডিসটেন্স হয় তোমার dx, আমরা কি শিখে আসছি যে f2 ইজ ইকুয়াল টু কি, এখানের ভ্যালু f2 ইজ ইকুয়াল টু কি f1 প্লাস রেট অফ চেঞ্জ অফ দ্য ফাংশন ইন দ্য ডিরেকশন অফ x, তাই না, ইনটু যে ডিসটেন্স দূরে আমি ফাংশনটার ভ্যালুটা ক্যালকুলেট করতে চাচ্ছি। মনে আছে এরকম একটা ইকুয়েশন তোমাদেরকে ম্যাথমেটিক্সে পড়ানো হয়েছিল যে একটা কন্টিনিউয়াস ফাংশন এফ যদি থাকে, তার যে কোনো একটা গিভেন পয়েন্টে ভ্যালু যদি হয় এখানে f1, তাহলে আরেকটা গিভেন পয়েন্টে যদি ভ্যালু হয় f2, দুইটার মাঝে ডিসটেন্স যদি হয় dx, আমরা কি দেখছিলাম f2 সমান সমান কি f1, মানে এখানে যেটা ভ্যালু ছিল, প্লাস কি এই ডিরেকশনে এই ফাংশনের যেই ভ্যারিয়েশন হয় টাইমস যত দূরত্ব, তাহলে f2 সমান ছিল কি f1 প্লাস ডেল এফ বাই ডেল এক্স ইন্টু ডিএক্স। এটা আমরা ফার্স্ট ইয়ারে দেখে আসছি। সো দেখে যদি আসি আমাদের কি হবে, আমরা যেটা বুঝতেছি আমাদের এই কেসে কি হবে, এখানে যদি ভ্যালু হয় সিগমা এক্স এবং আমরা এক্স ডিরেকশনে যদি দেখি এবং তার থেকে ডিএক্স দূরে ভ্যালুটা জানতে চাই, কি হবে, এখানে ভ্যালুটা হবে f2 সমান সমান কি f1 প্লাস রেট অফ চেঞ্জ অফ দ্য ফাংশন ইন দ্য ডিরেকশন, যে ডিরেকশনে আমি মুভ করতেছি এবং যতটুকু মুভ করছি, এই যে ডিএক্স পরিমাণ গেছি, তাহলে এটা কি হবে সিগমা এক্স মানে f1 প্লাস ডেল এফ বাই ডেল এক্স ইন্টু ডিএক্স, তার মানে সিগমা এক্স প্লাস ডেল সিগমা এক্স বাই ডেল এক্স ইন্টু ডিএক্স। এখন তুমি হয়তো বলতে পারো যে এটার ডিরেকশন এইদিকে আর এটার ডিরেকশন এইদিকে কেন, অবভিয়াস যে এটা ছিল কি away from the surface, এটাও থাকবে away from the surface, ঠিক আছে, এটা টেনশন ছিল, এখানেও সে টেনশনই থাকবে। সো এটা হলো দুইটা, কেন তুমি যদি জিজ্ঞেস করো দুই দিকের ডিরেকশন। কাজেই আমরা ফার্স্ট ইয়ারের নলেজ থেকে যেটা লিখলাম সেটা হলো এখানে যদি হয় সিগমা এক্স তাহলে এইটা, ঠিক আছে, এতটুকু যদি বোঝা যায় বাকিগুলি আর বুঝতে না পারার কোনো কারণ নাই। এটা হলো f1, এটা হলো f2, একই জিনিস, কোন দিকে আমি ভ্যারিয়েশন দেখতেছি এই দিকে, তার মানে এই দিকে। সো রেট অফ চেঞ্জ অফ দিস ইন দিস ডিরেকশন ডেল বাই ডেল, কতটুক দূরে আমি যে ভ্যালুটা দেখতেছি এতটুক দূরে যে দেখতেছি, তাহলে এটা দিয়ে, তাহলে এই ফেজ গেল। এখানে যদি হয় এটা আর এটা ভ্যালু, তাহলে এই দিকে কি হবে, এবার আমি কোন দিকে রেট অফ চেঞ্জ দেখতেছি এই দিকে, এখান থেকে আমি এখানে যাচ্ছি, তাহলে ডেল বাই যখন করব কি হবে ডেল বাই ডেল ওয়াই হবে, তাহলে এইটা প্লাস এটার ভ্যারিয়েশন ইন দিস ডিরেকশন, এটা হলো এটা, যতটুক দূরে আমি ভ্যারিয়েশনটা হিসাব করতে চাচ্ছি সেটা হলো এটা দিয়ে, তাহলে এই একইভাবে এই রেট অফ চেঞ্জ অফ দিস ইন দিস ডিরেকশন এই ইনটু যত দূরে যাচ্ছি সেটা দিয়ে। তো এইটা হলো আমার দুইটা ফেসে স্ট্রেস জানা আছে আমাদের ম্যাথমেটিক্স কোর্স থেকে, যেটা জানা ছিল কন্টিনিউয়াস ফাংশনের জন্য ভ্যারিয়েশন আমরা কিভাবে বের করি এবং সেটা সার্টেন ডিসটেন্স দূরে গিয়ে একটা ফাংশনের ভ্যালু কত বের করতে পারি একটা পয়েন্টে জানা থাকলে সেটা অনুযায়ী আমরা বের করলাম যে এই ফেসে এবং এই ফেসে যদি আমরা স্ট্রেসগুলা জানা থাকে আদার টু ফেসে কিভাবে বের করতে পারি। সো সারফেসের উপরে স্ট্রেস বা যেগুলো সারফেসের স্ট্রেস এলিমেন্টের সেগুলো আমরা বসালাম। এখন একটা বডিতে কি থাকে তোমরা যদি চিন্তা করো যে তুমি বসে আছো, তোমার উপরে কেউ কোনো এক্সটার্নাল লোড দেয় নাই, ইজ ইট অল, তোমার উপরে কি আসলে কোনো লোড কাজ করতেছে কি করতেছে না, তুমি চিন্তা করো গ্র্যাভিটেশনাল ফোর্স বসে আছে, তাই না, কাজেই কেউ তোমাকে টান দেখ বা ধাক্কা দেখ বা আদৌ না এসব কিছু করুক, তুমি যখন দাঁড়ায় থাকো বসে থাকো চলো হোয়াট এভার যাই করো না কেন, একটা গ্র্যাভিটেশনাল ফোর্স তোমার উপরে কাজ করে এবং সেটা হয় কি তোমার আর্থের সেন্টারের দিকে। কাজেই যে কোনো
যে কোনো জায়গাতেই ইন জেনারেল, এটা হলো স্পেশাল কেস, তুমি পৃথিবীতে বসে আছো, ঠিক আছে। জেনারেলি তাহলে কি হইতে পারে, তোমার অ্যাক্সিস যেগুলা সেগুলা বরাবর একটা বডি ফোর্স কাজ করতে পারে, যেটা পার ইউনিট ভলিউমে একটা, মানে প্রত্যেকটা মানুষেরই তো এটা ডিফারেন্ট হয়, ঠিক আছে। কাজেই এটা রিলেটেড তোমার ডেন্সিটি যেহেতু জানা আছে, পার ইউনিট ভলিউমের সাথে ব্যাপারটা জড়িত আর কি। যে ছোট একটা চকের টুকরা নিলে তার যা ওজন, তার 10 গুণ ওজন ভলিউমের চকের টুকরা যদি একই কম্পোজিশনের চক হয়, তার 10 গুণই ওজন হওয়ার কথা। সো পার ইউনিট ভলিউমে যদি বলা হয়, আমরা বলি যে তোমার অ্যাক্সিসের সাথে পার ইউনিট ভলিউমে আমরা রিলেট করি এই বডি ফোর্সকে। মনে করো ক্যাপিটাল এক্স হলো পার ইউনিট ভলিউমে এক্স ডিরেকশনে বডি ফোর্স, এবং ক্যাপিটাল ওয়াই হলো পার ইউনিট ভলিউমে ওয়াই ডিরেকশনে বডি ফোর্স। তাহলে এটার বডি ফোর্স কি হবে, এই এক্স এর দিকে কত হবে, তোমার ক্যাপিটাল এক্স ইন্টু ভলিউমটা কত, ডিএক্স ইন্টু ডিওয়াই। পারপেন্ডিকুলার ডিরেকশনে তুমি যদি 1 ধরো তো 1, যদি ডিজেড ধরো তো ডিজেড, কিছুই আসা যায় না, এগুলি কমন নিয়ে আলটিমেটলি কাটাকাটি চলে যায়। কাজেই থিকনেস তুমি 1ও ধরতে পারো, চাইলে ডিজেডও ধরতে পারো। আর ওয়াই ডিরেকশনে বডি ফোর্স কত হবে, ক্যাপিটাল ওয়াই ইন্টু ডিএক্স ইন্টু ডিওয়াই ইন্টু থিকনেস। তো এই হলো আমাদের টোটাল ফোর্স, যেটা আর কি বডি ফোর্স। এখন যে কোনো স্ট্রাকচার যদি ইকুইলিব্রিয়ামে থাকে, আমরা যেটা বলছিলাম ফুল স্ট্রাকচারেও ফোর্সের সামেশন জিরো। গত ক্লাসে আমি বলছি যে ফোর্স বলতে আসলে আমরা জেনারেল টার্মেই বলি, আসলে এটা লিনিয়ার ফোর্স হতে পারে, এটা বেন্ডিং মোমেন্ট হতে পারে, এটা টর্শনও হতে পারে, হোয়াট এভার ইট ইজ, ফোর্স মানে ফোর্স, সবই ইনক্লুডেড, ঠিক আছে। সো তাহলে তোমার আমরা একটা বডি ইকুইলিব্রিয়ামে থাকলে ফুল বডির জন্য সামেশন অফ ফোর্সেস জিরো হয়, এটা থেকে ছোট একটা টুকরা কেটে আনলেও সামেশন অফ ফোর্সেস জিরো হয়। আর আমরা যদি একটা পয়েন্ট ধরে নিয়ে আসি, তখনও তার সামেশন অফ ফোর্সেস জিরো হয়। আমরা একটা ছোট এলিমেন্ট নিয়ে আসছি, তাহলে এটার ক্ষেত্রেও কি হবে, সামেশন অফ ফোর্সেস জিরো হবে। তাহলে সামেশন অফ, একটু কাগজ কলম নাও দেখি, তোমরা কাগজ কলম নাও, তাহলে স্যার আপনি মিউট হয়ে গিয়েছেন। না, মিউট আমি নিজেই করছিলাম। আচ্ছা। কাগজ কলম যে আমি ধরে নিলাম সবাই নেওয়া আছে, পরবর্তীতে যেটা করবা বা এখনো লাগবে আর কি, এই ক্লাসে সবসময় পাশে ক্যালকুলেটর, কাগজ এবং কলম রাখবা, যাতে আমি কিছু করতে বললে করতে পারো। জাস্ট মানে পড়া শুনলেই তো হয় না, নিজেরও কিছু করতে হয় আর কি, জিনিসটা সাফল্যের সাথে মাথায় নেওয়ার জন্য। তো কাগজ কলম নিয়ে যেটা করো, তুমি এখন সাম অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0 ফার্স্ট ইয়ারে যে ইকুয়েশনটা শিখেছো সেটা লেখো। তাহলে লিখতে যদি যাও, সাম অফ এফ এক্স লিখতে হলে কি করতে হবে, দেখো এগুলো সব হলো স্ট্রেস, আর এগুলি হলো ইউনিট ভলিউমে বডি ফোর্স। মনে করো আমরা সাম অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0 লিখছি, তাহলে এক্স ডিরেকশনে কারা কারা ফোর্স সেটা দেখো। এক্স ডিরেকশনে ফোর্স আসবে এটার থেকে, এটার থেকে, এটার থেকে আর এটার থেকে। তাহলে এই চারটা স্ট্রেস থেকে এক্স ডিরেকশনে ফোর্স আসবে। তাহলে স্ট্রেস থেকে আমরা ফোর্সে যাব কিভাবে, যেই এরিয়ার উপরে স্ট্রেসটা আছে সেই এরিয়া দিয়ে গুণ করে দিলেই আসলে ফোর্সটা পাওয়া যাবে। সো এটার জন্য কি হবে দেখো, এটা হলো স্ট্রেস, করসপন্ডিং এরিয়া কত, এই ডাইমেনশন ইনটু থিকনেস, মানে ডিওয়াই ইনটু 1, তোমার পজিটিভ ডিরেকশন এটা। তাহলে ফোর্সটা কি হবে, এই ফেজ থেকে এই ফোর্সটা হবে সিগমা এক্স প্লাস ডেল সিগমা এক্স বাই ডেল এক্স ইন্টু ডিএক্স, তারপরে এই ব্র্যাকেটটা ক্লোজ করো, ইন্টু এরিয়া হলো কত, ডিওয়াই ইন্টু 1, এটা হলো এই ডিরেকশনে যেহেতু পজিটিভ, বিয়োগ কি মাইনাস সিগমা এক্স ইন্টু এরিয়া, এরিয়া কত, ডিওয়াই ইন্টু 1। ডিওয়াই ইনটু 1 হলো কেন? এরিয়া, এই স্ট্রেসটা কোন এরিয়ার উপরে কাজ করে, এই ফেসের উপরে না? জি স্যার। তাহলে এই ফেসের এরিয়া কত, এই ডাইমেনশন হলো ডিওয়াই। ডিওয়াই স্যার। হ্যাঁ, আর পার্টিকুলার তুমি যদি 1 ধরো 1 ধরবা, যদি ডিজেড ধরো ডিজেড ধরবা, কিছু আসা যায় না, এগুলি কমন নিয়ে চলে যাবে, তুমি লেখার পরে টের পাবা। মানে জেড অ্যাক্সিস বরাবর স্যার ইউনিট, মানে ইউনিট লেংথ নিয়েছি, ডিজেড ধরো কিছু আসা যায় না, আমি তো বলতেছি এটা লেখো, লিখলে দেখবা যে এটা কমন গিয়ে কাটা চলে যায়। 1 ধরলেও কমন সবগুলাতেই 1 থাকবে, আর যদি ডিজেড ধরো সবগুলাতেই ডিজেড আসবে, কাজে এটাতে কিছু আসবে যাবে না, তোমার পছন্দ মতো ধরো, 1ও ধরতে পারো ডিজেডও ধরতে পারো। তাহলে এটা লিখলে বিয়োগ এইটা সিগমা এক্স ইন্টু ডিওয়াই ইন্টু 1, তাহলে গেল এই দুইটা স্ট্রেসের, আর থাকলো কে, এই স্ট্রেস থাকলো, এই স্ট্রেস থাকলো, তাহলে কি হবে, এটারটার লেখো, এটা কোন ডিরেকশনে, পজিটিভ ডিরেকশনে, তাহলে এইটাকে ব্র্যাকেট দাও, স্ট্রেস ইন্টু
এরিয়া কত, এই ডাইমেনশন এবং পারপেন্ডিকুলার, এই ডাইমেনশন হলো ডিএক্স, পারপেন্ডিকুলার 1 ধরলে 1। আর এটা কি, এটা হলো বিয়োগ, যেহেতু এটার উল্টা দিকে, তাহলে মাইনাস এইটা ইন্টু ডিওয়াই ইন্টু 1। তাহলে সারফেস স্ট্রেস গুলো আমাদের গেল। আর থাকে কি, এই ডিরেকশনে আছে বডি ফোর্স, তাহলে বডি ফোর্সটা আছে এই ডিরেকশনের সাথে, তাহলে প্লাস ক্যাপিটাল এক্স ইন্টু ডিওয়াই ইন্টু ডিজেড ডিএক্স ইন্টু পারপেন্ডিকুলার ডিরেকশনে যদি তুমি 1 ধরো 1, ডিজেড যদি ধরো ডিজেড, ইটস আপ টু ইউ, কিছুই আসা যায় না। আমি 1 ধরে বলতেছি, তুমি ডিজেড ধরলে ডিজেড ধরবা। তাহলে এই হলো তোমার সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0। দেখো যেটা মুখে বললাম সেটাই আসলো কিনা, যে প্রথম ফেসে যেটা বলছিলাম, তারপরে বাম দিকেরটা বললাম, তারপরে উপরেরটা বললাম, তারপরে নিচেরটা বললাম, তারপরে বডি ফোর্সটা বললাম। তাহলে এখন দেখো, যদি এই 1 না ধরে ডিজেড ধরতা কি হইতো, ডান দিকে যেহেতু ইজ ইকুয়াল টু 0, ও কমন নিয়ে তুমি ফেলে দিতা, কিছুই আসতো যেত না। ঠিক আছে, কাজে 1 ধরো না ডিজেড ধরো, কিচ্ছু আসবে যাবে না। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। এই দুইটার মাঝে কি হইলো দেখো, এইটা আর এটা কাটা যাইতেছে, তাহলে থাকতেছে আসলে এইটুকু। এই দুইটার মাঝে কি হইলো, এইটা আর এটা কাটা যাইতেছে, তাহলে থাকতেছে আসলে এইটুকু, আর এখানে থাকতেছে এই যে এটা রিলেটেড যেটা। সো আলটিমেটলি এই বিয়োগটা করার পরে তুমি যদি ডি ওয়াই ডিজেড দিয়ে ভাগ করো, প্রথম ইকুয়েশনটা রিডিউসড হয় এটাতে, এবং আমরা স্যার হ্যাঁ বলো স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। বলো। স্যার একটু আগে স্লাইডে যাবেন। গেলাম। স্যার এই যে এখানে x ইন্টু ডিএক্স ডিওয়াই ইন্টু 1, এটা কিভাবে আসলো স্যার? এটা না স্যার, এই যে একদম লাস্টের পার্টটা। এটা জি স্যার। এটা হলো বডি ফোর্সের ডেফিনেশনে যাও। বডি ফোর্স কি, পার ইউনিট ভলিউমে যে ফোর্স কাজ করে সেটাকে আমরা বডি ফোর্স বলি। তাহলে আমরা ধরছি যে এক্স ডিরেকশনে বডি ফোর্স ক্যাপিটাল এক্স, ওয়াই ডিরেকশনে বডি ফোর্স ক্যাপিটাল ওয়াই। তাহলে বডি ফোর্সের ডেফিনেশনটাই হচ্ছে যে পার ইউনিট ভলিউমে ফোর্স। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল এক্স কি, পার ইউনিট ভলিউমে এক্স ডিরেকশনের ফোর্স। তাহলে এক্স ডিরেকশনের মোট বডি ফোর্স কত, ভলিউম দিয়ে গুণ করো, এক্স ইন্টু ভলিউম, ভলিউম কত, এইটা গুণ এইটা গুণ থার্ড ডাইমেনশন, তুমি 1 ধরলে 1, ডিজেড ধরলে ডিজেড, তাহলে এক্স ইন্টু ডিএক্স ইন্টু ডিওয়াই ইন্টু 1 হইলো না? ভলিউম তো বাইর করতে পারো নাকি? ইয়েস স্যার, ইয়েস, বুঝতে পারছি। ভলিউম দিয়ে গুণ করা হয়েছে, বুঝতে পারছি। তাহলে এই যে ভলিউম দিয়ে গুণ করা হয়েছে, এটা যদি ডিজেড কেউ ধরে এই জায়গায় ডিজেড আসবে। সো আফটার সিম্পলিফিকেশন এক্স ডিরেকশনের ফোর্স সামেশন হলো এটা। সিমিলার ভাবে ওয়াই ডিরেকশনের ফোর্স সাম করো, একই জিনিস জাস্ট ডিফারেন্ট ফরম্যাটে আবার লেখা, এটা আসবে। ঠিক আছে, তো এর আগে আমরা এটা যেহেতু এস্টাবলিশ করছিলাম, সেটা আমরা এখানে বসায় দিয়ে যোগ বিয়োগ যা করার করলাম, এবং ইকুয়েশন দাঁড়াইলো এটা। এগুলা হলো তোমার 2D তে ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশনস অফ ইকুইলিব্রিয়াম। কাজে পরবর্তীতে কেউ যদি তোমাকে কখনো বলে 2D তে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম ডিরাইভ করো, these two are the 2D তে ডিফারেন্সিয়াল ইকুয়েশনস অফ ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, সো এটা এমন কোনো জটিল কিছু না, এটা যোগ বিয়োগ। তোমরা তো ইন্টারমিডিয়েটের বহু স্টুডেন্ট পড়াও, ইকুয়েশন সলিউশন করাও, কাজে এটা তোমাদের জানাই আছে। এখনো আমরা কিছু জিনিস দেখবো, সেগুলো আমরা আসলে জানি এমন কোনো বিষয় না। সেটা হলো যে আমরা ফার্স্ট ইয়ারে করে আসছি কি, একটা মনে করো ফার্স্ট ইয়ারে অনেকগুলো ট্রাস জাতীয় তোমরা প্রবলেম করছিলা, বা ব্র্যাকেট জাতীয় প্রবলেম করছিলা, অ্যানালিটিক্যাল মেকানিক্স ফেয়ারিসের একটা বই বোধহয় তোমরা করো। সেটাতে কি ছিল যে জয়েন্ট টু জয়েন্ট লোডিং দেখানো ছিল, তাই না? তোমার মেম্বার লোডেড ছিল, জয়েন্টে লোডেড ছিল। সেখানে আমরা বলছিলাম কি, মেম্বারের একটা অ্যাক্সিস যেটা সেন্ট্রয়েডাল অ্যাক্সিস যেটা, সেটা দিয়েই ফোর্সটা কাজ করে। এবং আমরা নর্মালি যেটা বলি যে ক্রস সেকশনাল এরিয়া যদি এটা কাটলে, যে কোনো জায়গায় কাটলে এরিয়া যদি হয় এ, স্ট্রেসকে আমরা ফার্স্ট ইয়ারে সরাসরি বলে আসছি যে পি বাই এ। ঠিক আছে, এখনো পি বাই এ হোল্ডস ট্রু, কিন্তু একটু ক্ষুদ্র লিমিটেশন আছে আর কি, বা এটা আগেও ছিল, আগে আমাদের অত ডিটেইল আলাপ করার সুযোগ হয় নাই, বা করা হয় নাই, লজিক্যালি করা হয় নাই। তোমার যদি একসাথে সবকিছু ধরা দেওয়া হয়, তাহলে তো মানে ডে ওয়ানে যদি একজন স্টুডেন্টকে আমি কিভাবে বিল্ডিং এর রড বসাইতে হবে সেটা বোঝানোর চেষ্টা করি, তাহলে সে কিছুই বুঝবে না। যাইতে হয় স্টেপ বাই স্টেপ, একবারে গাছের মাথায় উঠা যায় না, তো তলার থেকে বেয়ে বেয়ে উঠতে হয়। সো পড়ালেখাটাও সেইভাবে হয় আর কি। তো ফার্স্ট ইয়ারে আমরা যেটা দেখে আসছি, বা ইন্টারমিডিয়েটে যেটা দেখে আসছি, সেটা হলো জাস্ট পি বাই এ একটু বলছি। আসলে এখন একটু বোঝার চেষ্টা করতে হবে যে পি বাই এটা কখন ভ্যালিড বা কোথায় গিয়ে ভ্যালিড। এটা যদি একটা মেম্বার হয়ে থাকে, যারে মনে করো ফর এক্সাম্পল ধরে টান দেওয়া হয়েছে, চাপ দেওয়া হইলো একই জিনিস হইতো, টান দেওয়া হয়েছে, পি বাই এ তুমি যদি সাবস্টেন্সিয়ালি দূরে যাও লোডিং পয়েন্ট গুলা থেকে, তাহলে পি বাই এ হোল্ডস ট্রু। ঠিক আছে, তাহলে কত দূরে, তোমার মনে করো এটা হলো বি আর এটা হলো এইচ,
মিনিমাম তুমি যদি বি দূরে চলে যাও তাইলে ইট হোল্ডস ট্রু, ঠিক আছে। কিন্তু কাছে গেলে কি হবে, এই পয়েন্টে বা এই পয়েন্টে ধরে যেখানে টান দেওয়া হয়েছে সেখানে পুরো স্ট্রেসটা বসে আছে, কিন্তু ফ্রি অফ লোড যে সারফেসটা, এখানে কোনো ধরনের স্ট্রেস নেই। ধীরে 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 এটা ডিস্ট্রিবিউটেড হচ্ছে, এবং যখন তোমার এই মিনিমাম ডাইমেনশন পরিমাণ দূরে যাও তখনই আসলে এই ডিস্ট্রিবিউশনটা ট্রু হয়। তো এটা একটু মনে রাখতে হবে আমাদের, যে আসলে সরাসরি লোডিং পয়েন্টে পি বাই এ অ্যাপ্লিকেবল না, কিন্তু যদি সে রেক্টেঙ্গুলার এলিমেন্ট হয়ে থাকে তাহলে এই পরিমাণ ডিস্টেন্স দূরে গেলে আমরা পি বাই এ অ্যাপ্লিকেবল বলে ধরে নিব। পরবর্তীতে দেখবো যে কোনো এক সময় সেন্ট ভেনার্স প্রিন্সিপাল বলে একটা নাম, একটা থিওরির নাম বা প্রিন্সিপালের নাম শুনতে পাবা আর কি। সেন্ট ভেনার্স প্রিন্সিপালে ওটা আরো ডিটেইল এক্সপ্লেন করা আছে, তোমাদের এই টার্মে আছে কিনা জানি না, মেবি 2 থাকতে পারে, কিছু একটু ফ্লেভার পাবা আর কি সেন্ট ভেনার্স প্রিন্সিপাল, বা আরো হায়ার লেভেলে গেলে পাবা। সো তোমার নর্মাল স্ট্রেস অ্যাকচুয়ালি লোডেড বারের জন্য পি বাই এ এইরকম বারের জন্য ট্রু ঠিকই আছে, বাট নট এট দ্য লোডিং পয়েন্ট, ঠিক আছে। লোডিং পয়েন্ট থেকে একটা সার্টেন ডিস্টেন্স দূরে গেলেই এটা অ্যাপ্লিকেবল হবে। দেন আমি তোমাদেরকে নর্মাল যখন এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, যে বিভিন্ন ফিজিক্যাল এক্সাম্পলই দিই, কালকেও বোধহয় বলতেছিলাম যে টেবিলের উপরে বসে থাকা বা দাঁড়া থাকা, হোয়াট এভার ইট ইজ। তাইলে দেখো যে এটা মনে করো, আরো সহজে বোঝার জন্য বলি, এটা মনে করো তোমার পায়ের অ্যাঙ্কেলটা আর কি, যেখানে তুমি মাটির উপরে বা কিছুর উপরে দাঁড়াইছো। তাহলে দেখো এখানে তোমার পায়ের যেই পার্টটা আছে, শরীরের পার্টটা, এখানে পি বাই এ করলে শরীরের ভিতরে কম্প্রেসিভ স্ট্রেসটা পাওয়া যাবে, পুরো ওজনটা তোমার পায়ের লাস্ট যেখানে ট্রান্সফার করতেছো বা যেখানে তুমি হিসাব করো পি বাই এ করলে পাওয়া যাবে। আর এটা যদি মনে করো মাটি হয়ে থাকে তাহলে এই কন্ট্যাক্ট এরিয়ায়ও আরেকটা স্ট্রেস আছে, তাই না? তাহলে এটা হলো তোমার মেম্বারের স্ট্রেস পাওয়া যাবে এখানে, ফোর্স দিয়ে এই এরিয়া দিয়ে যদি মেম্বারের এরিয়া দিয়ে ভাগ করো, এটা কম্প্রেসিভ স্ট্রেস, এটা মেম্বারের স্ট্রেস, ঠিক আছে। কিন্তু এখানে একটা বডির উপরে যখন আরেকটা বডি রেস্ট করে, সেখানে দেখো এই জায়গায় একটা ছোট চারকোনা জায়গা দেখানো আছে, এটা হলো কন্ট্যাক্ট এরিয়া। তাহলে কন্ট্যাক্ট এরিয়া দিয়ে যদি ভাগ করো তাইলেও আরেকটা স্ট্রেস পাওয়া যাবে, সেটাকে আমরা বলবো বিয়ারিং স্ট্রেস, ঠিক আছে। যখন একটা বডি আরেকটা বডির উপরে বসে থাকে, সেটার এক্সাম্পল তুমি যখন চেয়ারে বসে আছো, চেয়ারও একটা বডি, তুমিও একটা বডি, অবজেক্ট আর কি। একটা অবজেক্ট যখন আরেকটা অবজেক্টের উপরে রেস্ট করে, তাহলে যেই পরিমাণ এরিয়া দিয়ে রেস্ট করে, সেই এরিয়া দিয়ে যদি তোমার যেই পরিমাণ লোড ট্রান্সমিট করা হচ্ছে ওই এরিয়া দিয়ে, সেই লোডকে ভাগ করো, যে স্ট্রেসটা পাওয়া যাবে বিয়ারিং স্ট্রেস, ঠিক আছে। নট নেসেসারিলি তোমার পুরো ওজন, তুমি হয়তো পা দিয়ে ফ্লোরেও কন্ট্যাক্ট রাখছো, সেখানেও কিছু লোড যাচ্ছে, কিছু আবার তুমি বসে আছো সেখান দিয়েও যাচ্ছে। সো যেই লোডটা তুমি যেভাবে ট্রান্সমিট করতেছো, পা তুলে নিলেই ফুল লোড আবার তোমার সিটিং দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। তো কাজে যেই লোডটা তুমি ট্রান্সমিট করো বিয়ারিং এরিয়া দিয়ে, এবং যেই পরিমাণ বিয়ারিং এরিয়া, সেই লোডকে ওই এরিয়া দিয়ে ভাগ করলে যে স্ট্রেসটা পাওয়া যায় সেটা হলো বিয়ারিং স্ট্রেস, ঠিক আছে। সো বিয়ারিং স্ট্রেস বলেও আমরা এই টার্মটা মাঝে মধ্যে দেখবো আর কি। এটা লাগে কোথায়, যখন সিটিং হয় তখন, বা মনে করো একটা জিনিস আরেকটা জিনিসকে ধাক্কা দিচ্ছে, ওই জয়েন্টটা ডিজাইন করতে হবে, তখন এই বিয়ারিং স্ট্রেস গুলো লাগে। আর মেম্বার ডিজাইন করার জন্য মেম্বারের ভিতরে ইন্টারনাল স্ট্রেস যেটা, অ্যাক্সিয়াল স্ট্রেস যেটা, সেটা লাগে। সো এই স্ট্রেস গুলো পরবর্তীতে আমাদের আলাদাভাবে কাজেই আসবে। শিয়ার স্ট্রেস টার্মটা আমরা একটু আগে আলাপ করছি ইন ডিটেইল, কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম্পল কি? প্র্যাকটিক্যাল এক্সাম্পল বহু রকম হতে পারে। মনে করো একটা প্লেটের সাথে আরেকটা প্লেট আছে, এই নিচে একটা প্লেট, উপরে একটা প্লেট। তাহলে এখান থেকে যদি ধাক্কা মারি আমি এটাকে, বা এটাকে ধাক্কা মারি এদিকে, যেটা করতে পারে একটা হলো যে লাগানো না থাকলে, এটা যদি ডিফারেন্ট কোনো অবজেক্টের সাথে অ্যাটাচ থাকে, একটা আরেকটার উপরে দিয়ে স্লাইড করে চলে যেতে পারে, ফ্রিকশন হইতে পারে, ফ্রিকশনাল স্ট্রেস ডেভেলপ করতে পারে। কিন্তু যেটা ঘটতে পারে যে এমনও হইতে পারে যে ফাইন, এখানে এটাকে ওয়েল্ড করে বা বোল্টিং করে আটকায় দেওয়া আছে, বা গ্লু দিয়ে একটার সাথে আরেকটা আটকানো আছে, সেই ক্ষেত্রে এটাকে কেউ যদি ধরে রাখার চেষ্টা করে, তাহলে কন্ট্যাক্ট এরিয়াতে সারফেসের প্যারালাল যেই ফোর্সটা আসবে, সেই ফোর্সটাকে কন্ট্যাক্ট এরিয়া দিয়ে যদি ভাগ করো, সেটা হবে তার শিয়ার স্ট্রেস, এবং সেটা কন্ট্যাক্ট এরিয়ার উপরে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকবে। তো এটার ক্ষেত্রে মনে করো এই এরিয়াটা যদি আমি যেভাবে হোক গ্লু দিয়ে বা যেভাবে হোক জোড়া দিছি এইটা আর এটাকে, তাহলে এটাকে যদি এইদিকে ধাক্কা দাও, এই এরিয়াটা সেই ধাক্কাটাকে রেজিস্ট করতে হবে। বা তুমি চিন্তা করো যে তোমার একটা হাতের উপরে আরেকটা হাত যখন ঘষো, তখন এটা স্লাইড করে চলে যায়, এই স্ট্রেসটা হলো ফ্রিকশন থেকে যেটা আসে। বাট এই একটা হাত যদি আরেকটা হাতের সাথে কোনোভাবে মনে করো গ্লু দিয়ে আটকায় দেওয়া হয়েছে, এখন যদি একটা হাতের উপর দিয়ে আরেকটা হাতে স্লাইড করার চেষ্টা করো, কি ঘটবে? তোমার যদি আটকানোর পরিমাণটা খুব ছোট থাকে, ওই জায়গাটাতেই তুমি টানটা খাবা হাতের, এক হাতের সাথে আরেক হাতের।
যদি সবগুলা আঙ্গুল এবং পুরা হাতের তালু আটকা দাও, পুরা হাতের তালু জুড়ে খাবা। কাজেই এরিয়া কতটুকু দিয়ে আটকানো আছে সেই এরিয়াটা জানতে হবে। দেন তুমি একটা হাতকে আরেকটা হাত দিয়ে কত জোরে সরাচ্ছ বা কত বল প্রয়োগ করতেছো সেটা জানতে হবে। তাহলে অ্যাপ্লাইড ফোর্স ডিভাইড বাই সেই কন্টাক্ট এরিয়া যেটা, সেটা দিয়ে ভাগ করলে সেটাই হবে তোমার সেই শিয়ার স্ট্রেসটা যখন প্যারালালি একটার উপরে আরেকটা স্লাইড করতেছো। তো এইটা হলো কি, দেখো এই সারফেস এবং এই সারফেস এই জায়গায় জোড়া দেওয়া ছিল, এটা হলো একটা শিয়ার স্ট্রেস। ক্ষুদ্রভাবে যদি খেয়াল করো নিচে আবার একটা এভিও লাগানো আছে, টাও এভি, শিয়ারের সিম্বল টাও আর এভি। এভি মানে এভারেজ। আসলে এটা তো হুবহু সব জায়গাতেই সেম হয় না, ভ্যারিয়েশন থাকে। আপাতত আমাদের এই ক্লাসের সুবিধার্থে আমরা ধরে নিব যে ইউনিফর্ম শিয়ার স্ট্রেস, ঠিক আছে? আসলে এটাও ভ্যারিয়েশন আছে, বাদ দাও, এটা আপাতত দরকার। এইটা হলো যেখানে সিঙ্গেল সারফেসে এটা ঘটে, এটাকে আমরা বলি সিঙ্গেল শিয়ার। ওয়্যারএজ এমনও ঘটতে পারে যে এই একটা মেম্বার আছে, তার উপরে একটা মেম্বার আটকানো আছে, নিচেও একটা মেম্বার আটকানো আছে। এখন এটাকে ধরে ঠেলা দাও বা টান দাও, আর এগুলি যদি নিজের জায়গায় বসে থাকতে চায় তাহলে এই কন্ট্যাক্ট এরিয়ায় একটা স্ট্রেস হবে, নিচের কন্ট্যাক্ট এরিয়ায় আরেকটা স্ট্রেস হবে। এখানে এই যে একই স্ট্রেস এখানে এবং নিচে ডেভেলপ করবে। তাহলে এইটা হলো দুইটা সারফেসে যখন ডেভেলপ করে এটা ডাবল শিয়ারের স্ট্রেস আর কি, ঠিক আছে? তো শিয়ার স্ট্রেস গুলো আমাদের এই ছাড়াও আরো বিভিন্ন রকম হতে পারে। বোল্ট রিভেট ওয়েল্ড থাকতে পারে। সে মনে করো একটা প্লেটের সাথে আরেকটা প্লেটকে আমি এরকম বোল্টিং করে জোড়া দিয়েছি, এখন ধরে এটাকে আর এটাকে যদি টান দিই তাহলে কি হবে? এই প্লেটটা চলে যেতে চাবে এইদিকে, এই প্লেটটা চলে যেতে চাবে এইদিকে। এখন এইটা যদি এইদিকে চলে যেতে চায় কি ঘটবে? এই হইলো তোমার বোল্টের বডি, এই বডিকে সে মারবে ধাক্কা, ঠিক আছে? এই যে এই ধাক্কাটা মারলো এখানে, এই যে এটা নিচেরটা চলে যেতে যাচ্ছে, তাহলে ফাইন, এই প্লেট রওনা দিচ্ছে এইদিকে। রওনা দিলে কি হবে? মাঝখানে একটা বোল্ট বসে আছে, তাহলে বোল্টে সে এখানে ধাক্কা মারবে। সেই বোল্টটা যদি এই জায়গায় ভেঙে যায় শিয়ারে, তাহলে ফাইন, ওই প্লেটটা চলে যাবে। কিন্তু না চলে যেতে পারলে বা বোল্টটা যদি না ভাঙে কি হবে? বোল্টটা দিবে তাই এই প্লেটের সাথে রওনা দিলে কি হবে? এখানে আরেকটা প্লেট বসে আছে না, এই জায়গায় সে দিবে ওই প্লেটটাকে ধাক্কা, এবং প্লেটটা ইকুয়াল অপোজিট ধাক্কা দিবে এইদিকে, ঠিক আছে? তাইলে এখানে বোল্টের মধ্যে একটা এই যে এটাকে যদি এখন আমরা মাঝখানে কেটে উপরেরটা বা নিচেরটা যেটাই তুমি ফ্রি বডি আঁকো না কেন, তাহলে বোল্টের ভিতরে এখানে একটা ইন্টারনাল শিয়ার স্ট্রেস ডেভেলপ করবে। এটা হলো সিঙ্গেল শিয়ারের কেস। এমনও হতে পারে যে একটা মোটা প্লেটের দুই সাইডে দুইটা প্লেট লাগানো আছে একটা বোল্ট দিয়ে, এখন এটারে ধরে টান দাও, টান দিলে কি হবে? এই প্লেটটা এদিকে চলে যেতে যাবে, তাহলে এই প্লেটটা বোল্টটাকে নিয়ে এদিকে যেতে যাবে, বা এদিক থেকে বোল্টের উপরে বাম দিকে ধাক্কা দিবে। এটা বোল্টটা যদি রওনা দেয় এই দুইটা প্লেট সহ আসতে চাবে, তাই না? তাহলে প্লেটগুলাকে সে কি করবে? এখানে ধাক্কা দিবে, এবং প্লেটটা যদি না আসে প্লেটগুলা ইকুয়াল এন্ড অপোজিট ধাক্কা দিবে তার উপরে, তাহলে এই দিকে উল্টা দিকে ধাক্কা দিবে। তাহলে দেখো এখানে কি হইতেছে, এই একটা সারফেসে ইন্টারনাল শিয়ার ডেভেলপ করবে, এই একটা সারফেসে ইন্টারনাল শিয়ার ডেভেলপ করবে। তাহলে এখানে এক দফার শিয়ার স্ট্রেস হবে, এখানে আরেক দফার শিয়ার স্ট্রেস হবে। এই হলো তোমার বডিটা যদি কাটো, তাহলে এটা হলো কেস অফ ডাবল শিয়ার স্ট্রেস, ঠিক আছে? তাহলে এখানে সিঙ্গেল শিয়ার স্ট্রেস বোল্টের মধ্যে, এখানে ডাবল শিয়ার স্ট্রেস। তাহলে শিয়ার স্ট্রেস দেখা গেল এই জায়গায়, আবার বিয়ারিং স্ট্রেসও দেখা গেল এই যে একটা সারফেস আরেকটা সারফেসের সাথে ধাক্কা খাচ্ছে এখানে এবং এখানে। তাহলে এইটার থেকে প্লেট এবং বোল্টের মাঝে যে কন্ট্যাক্ট এরিয়া, সেখানে যে স্ট্রেসটা ডেভেলপ করবে সেটা হবে বিয়ারিং স্ট্রেস ওই উপরের প্লেটের সাথে এই বোল্টের। এবং এই ফোর্স এবং এই ফোর্সের কারণে এই বোল্ট এবং এই প্লেটের মাঝে যেই বিয়ারিং স্ট্রেস ডেভেলপ করবে সেটা হলো এই রিভেট এবং এই লোয়ার বোল্টের মাঝে বিয়ারিং স্ট্রেস। এখানে কি হবে? এই প্লেটটা যখন চলে যাচ্ছে এখানে ধাক্কা খাচ্ছে, তাহলে এই জায়গায় মোটা প্লেটটার সাথে এই জায়গায় বিয়ারিং স্ট্রেস হবে, আর চিকন প্লেটগুলোর সাথে ধাক্কা খাচ্ছে কোথায়? এখানে এবং এখানে। তাহলে এই জায়গায় এবং এই জায়গায় চিকন প্লেটের সাথে এই বোল্টের বিয়ারিং স্ট্রেস ডেভেলপ করবে। তাহলে এগুলা বিভিন্ন ভাবে ডেভেলপ করতে পারে, যেটা বলতেছিলাম যে প্লেটকে মনে করো তুমি এখানে ওয়েল্ড করছো, দিছো টান, একটার থেকে একটাকে ধরে রাখছো, আরেকটাকে টেনে নিয়ে যেতে চাচ্ছ, তখন কি হবে? এই জায়গায় শিয়ার স্ট্রেস ডেভেলপ করবে। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস টাইম শেষ হয়ে গিয়েছে, আমরা আর আগাবো না। কালকে ক্যালকুলেটর, খাতা, কলম সব রেডি রাখবা, আমরা ছোটখাটো কিছু অঙ্ক করব। এবং বাকিদেরকে বলতেছি, শুনো, অ্যাটেন্ডেন্সের পারপাসে তোমরা রোল নাম্বার দিয়েই আসবা, শুধু সামনে অন্য কিছু অ্যাড করবে না। যখনই তোমরা স্পেস, ফুল স্টপ বা অন্য কিছু অ্যাড করো, এগুলি প্রপারলি সর্ট করা যায় না, এবং আমি দেখা যায় যে অনেকের অ্যাটেন্ডেন্স জায়গা মতো গিয়ে পড়ে না। কাজেই পরবর্তী ক্লাস থেকে মেক শিওর আগামী সপ্তাহ থেকে আমার ক্লাসে যখন এন্টার করবা শুধু
তোমার স্টুডেন্ট নাম্বারটা থাকবে, সামনে 20 দিবা না, 2000ও আমার দরকার নেই, কারণ কেউ দেয় 18, কেউ দেয় 20, এগুলিও সর্ট করলে আরেক জায়গায় চলে যায়। লাস্ট টার্মে এক একটা ক্লাসের অ্যাটেন্ডেন্স ঠিক করতে হাফ এন আওয়ার করে আমার সময় গেছে আর কি, ঠিক আছে? সো এটা প্রপারলি তোমরা যেভাবে দিতে বলছি, আমার তোমার নাম ধাম দরকার নেই, ঠিক আছে? তোমার যদি কোনো কারণে আমার নাম খোঁজার দরকার হয়, আমি বিআইএস থেকে আমার কোর্সের রেজিস্টার্ড স্টুডেন্টদের লিস্ট নামায় নেব, আমি শুধু স্টুডেন্ট নাম্বারটা চাই। এবং প্রেফারেবলি সবাই, যেহেতু সবাইরে ইনস্টিটিউশনাল ইমেইল আইডি দেওয়া হয়েছে, এগুলা ইনস্টিটিউশনাল তোমার ওই যে সি দিয়ে যেই @c_buet_acvt দিয়ে যে আইডি আছে ওইটা দিয়েই লগ ইন করবা, যাতে পরবর্তীতে ইউনিভার্সিটি ওই রেকর্ড চেক করলে তোমারে প্রপার স্টুডেন্ট হিসাবে আইডেন্টিফাই করে। ওকে, থ্যাংক ইউ অল। আজকের মতো ক্লাস শেষ করলাম তাহলে আমি।